ইউনূস সরকারের ১.৫ বছর কারোর কাছে সংস্কারের সময়, কারোর কাছে অনিশ্চয়তার সময়। সংখ্যালঘু নির্যাতনের এই ফ্রিজটি কেবল অভিযোগের তালিকা নয়, এটি রাষ্ট্রের কাছে এক আয়না। বাংলাদেশ একটি দেশ যার জন্মই হয়েছিল ধর্মনিরপেক্ষতার অঙ্গীকার নিয়ে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল একটাই স্বপ্ন, সবার জন্য সমান অধিকার। কিন্তু আজ ১.৫ বছর ধরে এক নতুন অধ্যায়ের ভেতর দিয়ে চলে গেছে বাংলাদেশ। ২০২৪ সালের অগস্টে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। আশা ছিল একটি স্থিতিশীল, স্বচ্ছ, সহনশীল বাংলাদেশ। কিন্তু অভিযোগ উঠছে, এই ১.৫ বছরে সংখ্যালঘুদের জন্য সময়টা কি নিরাপদ ছিল? আজকের এই দীর্ঘ অনুসন্ধানী ডকুমেন্টারিতে দ্য টাইম অরাকলে তুলে ধরব অভিযোগ, পরিসংখ্যান, বাস্তব ঘটনা, আন্তর্জাতিক প্রতিক্রিয়া আর সরকারের পাল্টা অবস্থান। এই গল্প কেবল সংখ্যা নয়, এটি মানুষের গল্প, ভাঙা মন্দিরের গল্প, অগ্নিদগ্ধ ঘরের গল্প আর এক প্রশ্নের গল্প: বাংলাদেশ কি তার ধর্মনিরপেক্ষতার চেতনা ধরে রাখতে পেরেছে? তো সংখ্যার ভেতরে বাস্তবতা। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরে প্রায় ২৯০০টিরও বেশি সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর ভেতরে কি আছে? উপাসনালয় হামলা, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ, শারীরিক নির্যাতন, অপহরণ, হত্যাকাণ্ড, পেশাগত বৈষম্য। তবে সরকার বলছে এই সংখ্যার বড় অংশই রাজনৈতিকভাবে প্রভাবিত। সরকার এক অভ্যন্তরীণ পর্যালোচনায় ৬৪৫টি ঘটনার মধ্যে মাত্র ৭১টিকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ঘটনাগুলোকে বলা হয়েছে রাজনৈতিক বা ব্যক্তিগত দ্বন্দ্বের ফল। কিন্তু প্রশ্ন হলো, একটি হামলা যদি সংখ্যালঘু পরিবারের উপরে হয়, তা কি শুধু রাজনৈতিক, নাকি তার ভেতরে লুকিয়ে থাকে সাম্প্রদায়িক বার্তা? উপাসনালয়ে হামলার ধারাবাহিকতা। বাংলাদেশ ধর্মীয় উৎসব মানেই ছিল মিলন মেলা, কিন্তু গত ১.৫ বছরে বেশ কয়েকটি দুর্গাপূজা মণ্ডপে হামলার অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁওয়ের একটি মনসা মন্দিরে গভীর রাতে হামলা হয়, প্রতিমা ভেঙে ফেলা হয়। স্থানীয়রা জানান এটি ছিল পরিকল্পিত। দিনাজপুরের একাধিক মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা। এই ঘটনায় পুলিশের বক্তব্য স্থানীয় বিরোধ বা জমি সংক্রান্ত দ্বন্দ্ব। কিন্তু আক্রান্ত পরিবারগুলো বলছে, আমাদের ধর্মীয় পরিচয়ই ছিল মূল কারণ। এমন পরিস্থিতিতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ডক্টর ইউনূস। তিনি নিরাপত্তার আশ্বাস দেন, বলেছিলেন বাংলাদেশ সবার দেশ। কিন্তু আশ্বাস আর বাস্তবতার মাঝে ব্যবধান কি কমেছে? হত্যাকাণ্ড এবং শারীরিক নির্যাতনও ঘটেছে। দিনাজপুরে পূজা উদযাপন কমিটির নেতা ভবেশ চন্দ্র রায়কে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ দেশজুড়ে আলোড়ন তোলে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন বলেছে এটি ব্যক্তিগত শত্রুতার ফল। কিন্তু মানবাধিকার কর্মীরা বলছেন, যদি একই সম্প্রদায়ের মানুষ বারবার আক্রান্ত হন, তবে সেটি বিচ্ছিন্ন নয়। গত জানুয়ারিতে অন্তত ৫ জন হিন্দু ব্যক্তির হত্যার অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে। এই ঘটনাগুলোতে একটি মিল পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রেই ভুক্তভোগীরা গ্রামীণ অঞ্চলের। প্রশ্ন হলো, গ্রামাঞ্চলে কি সংখ্যালঘুরা বেশি অসুরক্ষিত? নারীর উপরে সহিংসতা চলছে। কুমিল্লার এক হিন্দু নারীর উপরে নির্মম নির্যাতনের অভিযোগ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। হবিগঞ্জে কলেজ ছাত্রী মনোপ্রিয়া সরকারের অপহরণ নিয়ে তীব্র প্রতিবাদ হয়। যৌন সহিংসতা কেবল অপরাধ নয়, এটি বার্তা, ভয় দেখানোর অস্ত্র। মানবাধিকার সংস্থাগুলোর মতে সংখ্যালঘু নারীরা দ্বিগুণ ঝুঁকিতে, একদিকে নারী হিসাবে, অন্যদিকে সংখ্যালঘু পরিচয়ের কারণে। বান্দরবনে আগুন, খ্রিস্টান ত্রিপুরা সম্প্রদায়ের ১৭টি বাড়িতে বড়দিনের প্রাক্কালে অগ্নিসংযোগ। বান্দরবনের সেই রাত আজও স্থানীয়দের মনে আতঙ্ক হয়ে আছে। প্রশাসনের বক্তব্য ভূমি বিরোধ, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, কেন উৎসবের আগের রাতে? পেশাগত বৈষম্য এবং প্রশাসনিক চাপও রয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি চাকরিতে থাকা কিছু সংখ্যালঘু কর্মকর্তাকে পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ তকমা দিয়ে পদত্যাগে বাধ্য করা হয়েছে। বাংলাদেশে ঐতিহাসিকভাবে সংখ্যালঘুদের একটি বড় অংশকে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের সমর্থক হিসেবে দেখা হয়। ফলে রাজনৈতিক পরিবর্তনের সময় প্রতিহিংসার শিকার হওয়ার ঝুঁকি তৈরি হয়। এটি কি রাজনৈতিক প্রতিশোধ, নাকি কাঠামোগত বৈষম্য? ওদিকে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি বলছে?
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে। তাদের ভাষায় পরিকল্পিত নিপীড়ন। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক মহলেও উদ্বেগের সুর শোনা যায়। ভারত এবং যুক্তরাষ্ট্র দুই দেশই পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানায়। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলেছে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কূটনৈতিক সম্পর্কের ওপরে এর প্রভাব কতটা তা সময়ই বলবে। ডক্টর ইউনূস বারবার বলেছেন বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সরকার দাবি করছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তাদের মতে বেশিরভাগ ঘটনাই ব্যক্তিগত, জমিজমা ও রাজনৈতিক দ্বন্দ্বের ফল। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি বারবার একই সম্প্রদায় আক্রান্ত হয় তবে সেটি কি নিছক কাকতালীয়? বৃহত্তর প্রেক্ষাপট কি বলে? বাংলাদেশের সংখ্যালঘু জনসংখ্যা গত কয়েক দশকে কমেছে। এটি একটি বাস্তবতা। অর্থনৈতিক অভিবাসন, নিরাপত্তা উদ্বেগ, রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে অনেকেই দেশ ছাড়ছেন। এই ১.৫ বছর কি সেই প্রবণতাকে আরও বাড়িয়েছে, নাকি এটি কেবল রাজনৈতিক অস্থিরতার স্বাভাবিক ফল? তো বাংলাদেশ সংবিধান বলে সব নাগরিক সমান, কিন্তু বাস্তবতা সবসময় আইনের বইয়ের মতো সরল নয়। ইউনূস সরকারের ১.৫ বছর কারোর কাছে সংস্কারের সময়, কারোর কাছে অনিশ্চয়তার সময়। সংখ্যালঘু নির্যাতনের এই ফিরিস্তি কেবল অভিযোগের তালিকা নয়, এটি রাষ্ট্রের কাছে এক আয়না। এই আয়না আমরা কি দেখছি? ভয়, রাজনীতি, নাকি পরিবর্তনের এক কঠিন অধ্যায়? বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করছে আইনের শাসন, স্বচ্ছ তদন্ত এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার উপরে। কারণ একটি রাষ্ট্রের শক্তি তার সংখ্যাগরিষ্ঠতা নয়, তার সংখ্যালঘুর নিরাপত্তায়। আমি ছিলাম আপনার সাথে। দ্য টাইম রাখলে সময় বলে দেবে এই অধ্যায় ইতিহাসে কি নামে লেখা হবে।